সংস্কৃতির নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা আধুনিক সভ্যতার এসে পৌঁছেছি। অনেক সভ্যতায় কিন্তু আমাদের কালক্রমে অনেক সভ্যতায় গড়ে উঠছিল পৃথিবীর বুকে। এবং সাধারণ জ্ঞান যখন আমরা এগুলো পড়তে যাই, কোন সভ্যতা কি কি সংস্কৃতি ছিল, তাদের কি কি কৃষ্টি ছিল, তাদের ভাবনা চিন্তায় কি কি ছিল, তাদের বিশেষ বিশেষ অবদানগুলো কিন্তু মনে থাকে না, রাইট? সো আজকের ক্লাসে আশা করি এই বৈশ্বিক সভ্যতার প্রত্যেকটা বিষয় সবার মনে থাকবে, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সভ্যতাগুলো এবং পৃথিবী বিখ্যাত যে সভ্যতাগুলো, সব সভ্যতা কিন্তু আমি এখানে আলোচনা করছি। জাস্ট প্রত্যেকটা সভ্যতার অবদান, তাদের সংস্কৃতি, এই রিলেটেড যে প্রশ্নগুলো আসে, যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিসিএস সহ এবং অন্যান্য এনটিআরসি, তারপর হচ্ছে যত প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, বৈশ্বিক সভ্যতা থেকে কিন্তু প্রশ্ন আসে। সো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন, আশা করি মিস যাবে না। ঠিক আছে? তাহলে চলেন দেখি যে বৈশ্বিক সভ্যতার কি কি বিষয় রয়েছে। প্রথমে আমরা আসি যে বৈশ্বিক সভ্যতার গুরুত্বপূর্ণ যে অংশটুকু, সেটা হচ্ছে যে বৈশ্বিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। কি বললাম? মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতা আমি জাস্ট মুখে বলবো, আপনারা একটু শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পরীক্ষায় এখান থেকে কমন পড়বে, এবং এত সহজভাবে এগুলো মনে রাখা যায়। জাস্ট আমার মুখ থেকে শুনেন, মনে রাখেন, ইনশাআল্লাহ মনে রাখতে পারবেন। দেখেন, বৈশ্বিক সভ্যতা কি? বৈশ্বিক সভ্যতার গুরুত্বপূর্ণ যে অংশটুকুর মধ্যে অন্যতম প্রাচীনতম যে সভ্যতা, সেই নামটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তাহলে পৃথিবীর প্রাচীনতম যে সভ্যতা, এই সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। যদি অপশন এটা না থাকে তাহলে হবে মায়া সভ্যতা। ওকে, তাহলে মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর তীরবর্তী সভ্যতা। মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর তীরবর্তী সভ্যতা। ইউফ্রেটিস এবং ট্রাইগ্রিস নদীর তীরে বর্তমান হচ্ছে ইরাকে গড়ে উঠছে। কোথায় বললাম? ইরাকে। বর্তমান ইরাকে এই সভ্যতাটি গড়ে উঠেছে। সভ্যতাটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কি বললাম? মেসোপটেমীয় সভ্যতা ইরাকে গড়ে উঠছে। এটা দুই নদীর তীরবর্তী সভ্যতা, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এবং এই সভ্যতাকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। চারটা ভাগের কম্বিনেশন হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠছে। ইউফ্রেটিস বা ট্রাইগ্রিস, বা যেটাকে আমরা দজলা বা ফুরাত নদী বলে থাকি। ক্লিয়ার কিনা? ওকে, আমরা যাই কি কি আছে এই চারটা সভ্যতার ভাগে। প্রথমে আসি সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার প্রথম অংশ। সুমেরীয়, সু থেকে মনে রাখা যাবে, সুমেরীয়রা প্রথম লিপিমালা আবিষ্কার করছে। সেই লিপিমালাটার নাম হচ্ছে কিউনিফর্ম। তারা কি লিপিমালা আবিষ্কার করছে? কিউনিফর্ম। তাহলে সুমেরীয়দের হচ্ছে কিউনিফর্ম। কিউনিফর্ম। আশা করি এই ক্লাসের পরে আর ভুল হবে না। একদম শেষ পর্যন্ত আমি দেখি কিউনিফর্ম কাদের? সুমেরীয়দের। তাহলে সুমেরীয়দের যে গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেটা হচ্ছে কিউনিফর্ম লিপিমালা। এবং তারা পৃথিবীর প্রথম মানে কাব্য, বিশেষ করে মহাকাব্য রচনা করেন গিলগামেশ নামে। কি নামে? গিলগামেশ। তাহলে গিলগামেশ কাদের? গিলগামেশ। গিলগামেশ কাদের? সুমেরীয়দের। গিলগামেশ সুমেরীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাব্য, এবং তারা প্রথম সুমেরীয়রা চাকা আবিষ্কার করে। সুমেরীয়রা প্রথম চাকা আবিষ্কার করে, এবং নব্যপ্রস্তর যুগ ছিল মূলত এই সুমেরীয় যুগের একটা গুরুত্বপূর্ণ অংশ। বুঝাইতে পারছি কিনা? ওকে, এরপরে আমরা আসি অ্যাসিরীয়রা। অ্যাসিরীয়রা মূলত একটু যুদ্ধ জাতি ছিল। এরা প্রথম যুদ্ধে লোহার অস্ত্র ব্যবহার প্রচলন শুরু করে। তাহলে অ্যাসিরীয়রা লোহার অস্ত্র ব্যবহার প্রচলন শুরু করে। কারা? অ্যাসিরীয়রা। তারা প্রথম পুঞ্জিকা ব্যবহার করা শুরু করে দেয়। তাহলে পুঞ্জিকা, লোহা ব্যবহার করা শুরু করে দেয়। লোহা, তারপর হচ্ছে পুঞ্জিকা ব্যবহার করা শুরু করে দেয়। কারা? অ্যাসিরীয়রা প্রথম পুঞ্জিকার ব্যবহার প্রচলন শুরু করে। এরপরে দেখি অ্যাসিরীয় সভ্যতার পরবর্তী যে সভ্যতার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার গুরুত্বপূর্ণ হচ্ছে হাম্মুরাবি কোড বা হাম্মুরাবি আইন। হাম্মুরাবি। সো হাম্মুরাবি আইনের জন্য বিখ্যাত। পরীক্ষা যদি আসে যে হাম্মুরাবি কঠোর আইনের জন্য বিখ্যাত কোন সভ্যতাটি, তাহলে প্রশ্ন আসবে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা হাম্মুরাবি আইনের জন্য খুবই বিখ্যাত, এবং এই ব্যাবিলনীয় সভ্যতা কঠোর আইনের জন্য বিখ্যাত। বর্তমান যদি পরীক্ষা আসে যে আইনের জন্য বিখ্যাত কোন সভ্যতাটি, যদি ব্যাবিলনীয় সভ্যতা অপশনে না থাকে, তাহলে হবে রোমান সভ্যতা। কোন সভ্যতা হবে আইনের জন্য বিখ্যাত? রোমান সভ্যতা। আবার আসতেছি, ব্যাবিলনীয় সভ্যতা হাম্মুরাবি আইন বা কঠোর আইনের জন্য খুবই বিখ্যাত ছিল ব্যাবিলনীয় সভ্যতা। এরপরে আমরা আসি ব্যাবিলনীয় সভ্যতার পরে গুরুত্বপূর্ণ যে সভ্যতার নাম হচ্ছে ক্যালদীয় সভ্যতা বা ক্যালদীয় সভ্যতা অনেকে বলে থাকে। এই ক্যালদীয় সভ্যতা মূলত হচ্ছে সর্বশেষ মেসোপটেমীয় সভ্যতার অংশ, যেখানে ইউফ্রেটিস এবং ট্রাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠে সর্বশেষ যে সভ্যতার অংশটুকু, সেটা হচ্ছে ক্যালদীয় সভ্যতা। ক্যালদীয় সভ্যতা এইটা গড়ে তুলেছে রাজা নেবুচাঁদ-নেজার। অনেকে ভুল করে থাকে, রাজা নেবুচাঁদ-নেজার কিন্তু ব্যাবিলনে মানে ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিল। রাজা নেবুচাঁদ-নেজার তার স্ত্রীর জন্য ব্যাবিলনে ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিল। এবং এই চারটা সভ্যতা
সভ্যতা কিন্তু ইরাকে অবস্থিত, বর্তমান ইরাকে অবস্থিত, নট ইরান। আমি আবার বলতেছি, ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছে রাজা নেবুচাঁদ-নেজার। রাজা নেবুচাঁদ-নেজার তিনি ব্যাবিলনে, অর্থাৎ যদিও আমরা অনেকে মনে করি ব্যাবিলনীয় ঝুলন্ত উদ্যান মানে ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠছে, নো, ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠে না, এটা ক্যালডীয় সভ্যতা গড়ে উঠছে। এবং ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করছেন রাজা নেবুচাঁদ-নেজার। কে নির্মাণ করছেন? রাজা নেবুচাঁদ-নেজার। তাহলে এবং এই ক্যালডীয় সভ্যতা তারা প্রথম কি করে, ক্যালডীয় সভ্যতা মনে রাখতে হবে, ক্যালডীয়রা প্রথম কাটতে কুটতে, আবার বলতেছি, ক্যালডীয়রা প্রথম কাটতে কুটতে সপ্তাহকে 7 দিনে ভাগ করে। কারা? ক্যালডীয়। তারা সপ্তাহকে 7 দিনে ভাগ করে, সপ্তাহকে 7 দিনে ভাগ করে কারা? ক্যালডীয় সভ্যতারা। সপ্তাহকে 7 দিনে ভাগ করে কারা? ক্যালডীয় সভ্যতারা। আবার মাথায় রাখতে হবে, সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে কারা? অর্থাৎ এরা হচ্ছে ক্যালডীয় সভ্যতার, এরা হচ্ছে সপ্তাহকে 7 দিনে ভাগ করে। এবং তারা 24 ঘন্টাকে 12 জোড়া ঘন্টায় একদিনকে 12 জোড়া ঘন্টা, 12 জোড়া ঘন্টায় কি করে? 12 জোড়া ঘন্টায় তারা ক্যালডীয় সভ্যতায় একদিনকে 12 জোড়া ঘন্টায় তারা কি করে? প্রথম আবিষ্কার করে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা রেখে আসছি, সেটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। তারা প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কারা? অ্যাসিরীয়রা। বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কারা? অ্যাসিরীয়। এবং তারা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের, তারা কি করে? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ধারণা দেয়। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ধারণা কারা দেয়? অক্ষাংশ। তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কি বললাম? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ধারণা দেয় অ্যাসিরীয় সভ্যতায়। এবং তারা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে কারা? অ্যাসিরীয়রা। ব্যাবিলনীয় গেল আইনের জন্য বিখ্যাত, ক্যালডীয় গেল, ক্যালডীয়রা হচ্ছে সপ্তাহকে 7 দিনে কাটতে বিটতে ভাগ করছে, মনে রাখলে হবে। এবং একদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে ক্যালডীয় সভ্যতা। ক্যালডীয় সভ্যতা রাজা নেবুচাঁদ-নেজার কি করেন? তারা স্ত্রীর জন্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেন ক্যালডীয় সভ্যতায়। আশা করি মেসোপটেমিয়া থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন কিনা একটু কমেন্টে জানাবেন যে স্যার ইনশাআল্লাহ আপনার এই ক্লাসের পরে, বৈশ্বিক সভ্যতার ক্লাসের পরে আর কোন সভ্যতার অবদান আসলে আমার ভুল হবে না। নুন জবর না। ওকে, বুঝাইতে পারছি কিনা? আশা করি এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে, আপনি কিন্তু বৈশ্বিক সভ্যতার একদম নপদর্কে আপনি সবকিছু পারবেন ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি বৈশ্বিক সভ্যতার অন্যান্য যে সভ্যতাগুলো রয়েছে, কি কি সভ্যতার কি কি অবদান রয়েছে। আমরা এখানে আছি গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা নিয়ে অনেক প্রশ্ন আসে। এই গ্রিক সভ্যতা অনেকের মনে থাকে না, আমি একটু মুখে বলতেছি, আপনারা একটু মনে রাখবেন, দেখবেন কিভাবে মনে রাখা যায়। গ্রিক, মেসোপটেমিয়া গেল, এখন আমরা আছি গ্রিক সভ্যতা। তাহলে গণতন্ত্রের উৎসারক, গণতন্ত্রের সূতিকাগার বলা হয়তো গ্রিককে। গ্রিক দুইটা ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে অ্যাথেন্স আর একটা ছিল হচ্ছে কি, তারা স্পার্টা নামে দুইটা যুদ্ধ জাতি ছিল, অ্যাথেন্স এবং স্পার্টারা ছিল যুদ্ধ জাতি, অ্যাথেন্স ছিল গণতন্ত্রগামী। তারা অ্যাথেন্স মূলত হচ্ছে তাদের সোফোক্লিস অর্থাৎ অভিজাততন্ত্র থেকে তারা মূলত পরবর্তীতে কি আসে? গণতন্ত্রে উৎসারক হয়। যদি প্রশ্ন আসে যে আধুনিক গণতন্ত্রের উৎসারক কোথায়, এটা হচ্ছে ব্রিটেনে। বা যদি শুধু থাকে যে গণতন্ত্রের উৎসারক বা গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিককে, অপশনে না থাকলে হবে অ্যাথেন্স। উত্তর কি হবে? তাহলে গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে অ্যাথেন্স, গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে অ্যাথেন্স, গণতন্ত্রের সূতিকাগার অ্যাথেন্স। বা আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনকে। বুঝাতে পারছি কিনা? তাহলে গ্রিক গেল। গ্রিক জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রের জন্য বিশেষ অবদান রাখছে গ্রিক সভ্যতা। যদি পরীক্ষা আসে কোন সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠে নাই, এই সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। বাকি সব সভ্যতায় নদীর তীরে গড়ে উঠছে, আমরা আসতেছি। তাহলে গ্রিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে নাই। এবং এই গ্রিক সভ্যতার অন্যতম অবদান হচ্ছে, এখানে অন্যতম দুইটা ভাগে ভাগ ছিল। এখানে এই সভ্যতার ভিতরে আরেকটা সভ্যতার অংশ আছে, সেটা হচ্ছে হেলনিস্টিক সভ্যতা। আলেকজান্দ্রিয়া অর্থাৎ মিশর, গ্রিক সহ আলেকজান্দ্রিয়া এবং ম্যাসোডোনিয়া সহ গ্রিক আলেকজান্ডার তিনি হেলনিস্টিক সভ্যতার উন্মেষ ঘটাইছিল কোথায়? এই গ্রিক সভ্যতার আশেপাশে অঞ্চলে। বুঝতে পারছি কিনা? তাহলে ম্যাসোডোনিয়ার রাজা ফিলিপসের পুত্র ছিল গ্রিক আলেকজান্ডার। তার গৃহশিক্ষক ছিল কে? তার গৃহশিক্ষক ছিল অ্যারিস্টটল। এরিস্টটলের যিনি শিক্ষক ছিলেন তিনি ছিলেন প্লেটো। প্লেটোর শিক্ষক ছিলেন হচ্ছে কি? সক্রেটিস। এইটাকে আমরা স্পা দিয়ে মনে রাখি, তাই না? স্পা দিয়ে মনে রাখা যায়। অর্থাৎ সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে কি? আলেকজান্ডার দ্য গ্রেট। ওকে, তাহলে গ্রিক সভ্যতা জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রের জন্য বিখ্যাত। এবং এখানে জ্ঞান বিজ্ঞানের অন্যতম একজন দার্শনিক ছিলেন সক্রেটিসের জন্ম হচ্ছে গ্রিক সভ্যতায়। এবং এই গ্রিক সভ্যতার অবদান ছিল মূলত তারা কি করে? এই গ্রিক সভ্যতার অন্যতম অবদান হচ্ছে চিকিৎসা শাস্ত্র, জ্ঞান বিজ্ঞান, দর্শন শাস্ত্রের জন্য খুবই বিখ্যাত ছিল এই গ্রিক সভ্যতা। গণতন্ত্রের উৎসারণ হচ্ছে এই গ্রিক সভ্যতা। বুঝতে পারছি এইগুলি প্রশ্ন আসে গ্রিক সভ্যতা থেকে, আর বেশি একটা প্রশ্ন ইনশাল্লাহ আর আসবে না। বুঝতে পারছি কিনা? ওকে, এরপর দেখি মিশরীয় সভ্যতা।
অবদানগুলোকে। মিশরীয় সভ্যতাকে ইতিহাসের জনক হেরোডোটাস মিশরীয় সভ্যতাকে বলা হচ্ছে, তিনি বলেছেন মিশরীয় সভ্যতা হচ্ছে হ্যাঁ নীল নদের দান। হেরোডোটাস বলছে মিশর হচ্ছে নীল নদের দান। এই মিশরীয় সভ্যতার অন্যতম অবদান হচ্ছে তারা পিরামিডের জন্য বিখ্যাত ছিল এবং তাদের গুরুত্বপূর্ণ বড় একটা পিরামিডের নাম হচ্ছে খুফুর পিরামিড। নাম কি বললাম? খুফুর। খুফুর পিরামিড। খুফুর পিরামিড হচ্ছে তাদের বিখ্যাত একটা পিরামিড হচ্ছে খুফুর পিরামিড। খুফুর পিরামিড। তাহলে মিশর সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে তাদের পিরামিডের জন্য বিখ্যাত এবং মিশরের সভ্যতার যারা রাজা ছিল তাদেরকে বলা হতো ফারাও। তাদের কি বলা হতো? ফারাও বলা হতো। ফারাও। ফারাও। ফারাও কাদের বলা হতো? মিশরীয় রাজাদেরকে বলা হতো ফারাও। ফারাও বলা হতো। এবং এই ফারাওরা ছিল হচ্ছে দেবতা এবং মিশরীয়দের যে প্রধান দেবতা ছিল যারা, সেটা ছিল জুপিটার, ছিল মিশরীয়দের প্রধান দেবতা। এবং এবং ফারাওদের কি করা হতো? মমি করে পিরামিড আকারে পিরামিডে রাখা হতো, মমি করে রাখা হতো ফারাও রাজাদের। তারা দেবতা সমতুল্য ছিল এই ফারাওরা। মিশর সভ্যতার অন্যতম অবদান হচ্ছে তারা এই যে আমরা পড়ছি যে ক্যালোডীয় সভ্যতা, তারা কি করলো যে 7 দিনে 1 সপ্তাহ এটা বের করছে এবং দিনকে 12 জোড়া ঘন্টায় রূপান্তর করছে। কিন্তু মিশরীয় সভ্যতার অবদান হচ্ছে তারা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে যে তোমার মানে 1 বছর, সেটা কিন্তু মিশরীয় সভ্যতা আবিষ্কার করেছে। আবার বলতেছি, 12 মাসে 1 বছর, তারপর হচ্ছে 30 দিনে 1 মাস, তারপর 365 দিনে 1 বছর। এটা কারা আবিষ্কার করে? এটা মিশরীয়রা আবিষ্কার করে। আবার বলতেছি, একদিনে 12 জোড়া ঘন্টা ক্যালোরির আবিষ্কার করলেও মিশরীয় সভ্যতা আবিষ্কার করছে তারা। তারা হচ্ছে 365 দিনে 1 বছর, তারপর হচ্ছে 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস। এইটা হচ্ছে তারা কি করে? মিশরীয় সভ্যতা আবিষ্কার করছে। তাহলে মিশরীয়দের অবদানগুলো, তাদের যে বছর গণনা ইত্যাদি বলে গেলাম। মিশরীয় সভ্যতার আরেকটা অবদান হচ্ছে তারা জ্যামিতির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই মিশরীয় সভ্যতায়। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে সিন্ধু সভ্যতার অবদান কি রয়েছে। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা হচ্ছে এশিয়ার গুরুত্বপূর্ণ এবং প্রাচীন যে সভ্যতা, যেটা হচ্ছে বলা হয়ে থাকে আহ ব্রোঞ্জ যুগের যে সভ্যতা, ব্রোঞ্জ ব্রোঞ্জ যুগের যে সভ্যতা, এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। এবং এই ব্রোঞ্জ যুগের সভ্যতার হচ্ছে সিন্ধু সভ্যতা এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা আবিষ্কৃত হয় 1922 সালে বাংলাদেশের মানে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি কি করেন? আবিষ্কার করেন এই সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। আবার বলতেছি, সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ নগর হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পা। মহেঞ্জোদারো এবং হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ দুইটা কি? গুরুত্বপূর্ণ দুইটা নগর। সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত যদি প্রশ্ন আসে? সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত? অর্থাৎ নগর, আধুনিক নগর ব্যবস্থার জন্য খুবই বিখ্যাত হচ্ছে কি? এই যে সিন্ধু সভ্যতা। পয় নিষ্কাশনের জন্য খুবই বিখ্যাত হচ্ছে এই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অন্যতম আরেকটা অবদান হচ্ছে তাদের যে নগরের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যে জায়গাটা, সেটা কিন্তু তারা ধরে রাখছিল এবং তারা বাটখারা আবিষ্কার করছিল। এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসছে যে বাটখারা কারা আবিষ্কার করছে? সিন্ধু সভ্যতা। মাপার যন্ত্র কারা আবিষ্কার করছে? সিন্ধু সভ্যতা। বাটখারা কারা আবিষ্কার করছে? সিন্ধু সভ্যতায় বাটখারা আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতায় বাটখারা আবিষ্কৃত হয়। আচ্ছা, আবার আছে সিন্ধু নদের তীরে, সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠছে যে সভ্যতার, এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। এটার অবদান বাটখারা আবিষ্কার করছে। তারা হচ্ছে প্রথম নগর ব্যবস্থার মানে পরিকল্পিত নগর ব্যবস্থার ধারণা দেয় কোন সভ্যতা? সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতা আবিষ্কৃত 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামটি জড়িত। সিন্ধু সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে। এই সিন্ধু সভ্যতা নিয়ে হচ্ছে এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোই পরীক্ষায় আসে। ওকে, আমি যেগুলো পরীক্ষা সেগুলো আমি আবার যাবার পড়াই না, এবং খুবই স্মার্টলি যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু পড়াচ্ছি। আমরা আসি রোমান সভ্যতা। যদি প্রশ্ন আসে বর্তমান আধুনিক যে আইন, এটা কোন সভ্যতার কাছে ঋণী? এই সভ্যতার নাম হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতা গড়ে উঠছিল টাইবার নদীর তীরে। টাইবার নদীর তীরে। টাইবার টাইবার নদীর তীরে রাজা রোমিওলাস প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে কি হচ্ছে রোমান সভ্যতা গড়ে তুলেছিলেন। টাইবার নদীর তীরে গড়েছে রোমান সভ্যতা। বর্তমান হচ্ছে ইতালিতে এর অবস্থান হচ্ছে এই রোমান সভ্যতা। আচ্ছা, সিন্ধু সভ্যতার অবস্থানটা বলে না, এটা হচ্ছে পাঞ্জাব। এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। কোথায়? পাকিস্তানের পাঞ্জাবে হচ্ছে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠছে। ওকে, আচ্ছা, রোমান সভ্যতা হচ্ছে ইতালিতে অবস্থিত। কোথায় এটা? ইতালিতে।
ইতালি, আমরা জানি ইতালির রাজধানী রোমে, তাই না? আচ্ছা, রোমান সভ্যতার অন্যতম উদাহরণ হচ্ছে তারা লিখিত আইনের জন্য বিখ্যাত ছিল রোমান সভ্যতা। তারা হচ্ছে লিখিত আইনের জন্য বিখ্যাত ছিল হচ্ছে রোমান সভ্যতা। রাজদরবার লিখিত আইন কি করে টাঙিয়ে রাখা হয়তো। আধুনিক আইন যে সভ্যতার কাছে রেনি সেটা হচ্ছে রোমান সভ্যতার কাছে রেনি। আমি একটু স্পিডে বলতেছি এই জন্য যাতে টু দা পয়েন্ট গুলো যেন ধরতে পারি, কোনটার সাথে কি বিষয় একটু পজ করে জাস্ট কাল ভিডিওটা দেখলে, ক্লাসটা একটু শুনলে আশা করি এই সভ্যতা থেকে যেমনি মন চায় এমনি প্রশ্ন আসুক আশা করি পারবেন ইনশাল্লাহ। চৈনিক সভ্যতা হুয়াং এবং ইয়াংশিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছে চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতার অন্যতম দার্শনিকের নাম হচ্ছে কনফুসিয়াস। তাহলে হুয়াংহো হচ্ছে চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। চৈনিক সভ্যতা গড়ে উঠছে কোথায়? চৈনিক সভ্যতা গড়েছে হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং নদীর তীরে। হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং নদীর তীরে গড়েছে চৈনিক সভ্যতা। ক্লিয়ার। এরপর আসি আমরা ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা গড়ে উঠছে হ্যাঁ দক্ষিণ আমেরিকার পেরুতে। কোথায় বললাম? পেরুতে। পেরুতে হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরুতে গড়ে উঠছে গড়ে উঠছে ইনকা সভ্যতা। তাহলে ইনকা সভ্যতা কোথায় কোথায় গড়ে ওঠে? দক্ষিণ আমেরিকার পেরুতে হচ্ছে ইনকা সভ্যতা গড়ে ওঠে। ইনকা সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে মাচু পিচু। কি বললাম? মাচু পিচু। মাচু পিচু। মাচু 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 পিচু। মাচু মাচু পিচু হচ্ছে ইনকা সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মাচু পিচু। এটা হচ্ছে পেরুতে গড়ে উঠছে দক্ষিণ আমেরিকা। তারপর আসি আমরা অ্যাজটেক সভ্যতা বা মায়া সভ্যতা গড়ে উঠছে আমেরিকা এবং মেক্সিকোতে গড়ে উঠছে অ্যাজটেক সভ্যতা। আজটেক সভ্যতা, আবার বলতেছে আজটেক সভ্যতা গড়ে উঠছে। আজটেক সভ্যতা গড়ে উঠছে এবং মায়া সভ্যতা গড়ে উঠছে আমেরিকা এবং হচ্ছে মেক্সিকো শহরের দিকে। আজটেক এবং মায়া সভ্যতার অবস্থানে জানতে হবে। ইনকা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচু পিচু। এটাও কিন্তু পরীক্ষা সভ্যতা আসে এবং এই যে দেশে গড়ে উঠছে এটা হচ্ছে পেরুতে। পেরুতে দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে হচ্ছে ইনকা সভ্যতার নিদর্শন পাওয়া যায় মাচু পিচু। প্রায় 35,000 বছরের পুরনো যে একটা নিদর্শন পাওয়া যায় এবং এই পেরুতে, এই নিদর্শনের নাম হচ্ছে পেনিকো। নাম কি বললাম? এটা কিন্তু বিসিএস পরীক্ষা আসছে। পেনিকো। পেনি পেনিকো। এই পেনিকো নামে একটা নিদর্শন, একটা গুরুত্বপূর্ণ একটা কি বলা হচ্ছে সভ্যতার নিদর্শন পাওয়া যায় পেরুতে। পেনিকো প্রায় 35,000 বছরের পুরনো যে নিদর্শন, সেই নিদর্শনটার নাম হচ্ছে প্যানিকো। খুবই গুরুত্বপূর্ণ একটা সলিড একটা তথ্য কিন্তু শেষে দিয়ে দিলাম। প্যানিকো এই নামটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা এই বৈশ্বিক সভ্যতার এই A to Z যদি এই ক্লাসটা দেখি, তাহলে বৈশ্বিক সভ্যতা কার কি অবদান, কোন সভ্যতা কোন জায়গায় গড়ে উঠছে, কোন সভ্যতার কি কি বিষয়, আরো কোন বিষয় গুরুত্বপূর্ণ আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাবেন। এবং আমার এই বিষয়টা এবং ক্লাসটা যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন এবং শিখে রাখবেন। আশা করি এই ক্লাসের বাইরে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে এর বাইরে ইনশাল্লাহ বৈশ্বিক সভ্যতার এর বাইরে আসবে না। এই সভ্যতার এই অংশগুলো বারবার আমাদের পরীক্ষায় কিন্তু আসে। আশা করি একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন। অবশ্যই রাহাতস একাডেমিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে রাহাতস একাডেমিতে আর কি কি বিষয়ের উপর সাধারণ জ্ঞানের এই টপিকগুলো এইভাবে আলোচনা করে আপনাদেরকে শেখানো যায় কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।